এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আমার সঙ্গে আছেন অধ্যাপক তাসনিম সিদ্দিকী আপা। আমরা কথা বলবো এখন বাংলাদেশ নিয়ে। কারণ আমরা দেখলাম যে শিক্ষার্থীদের যে কোটা সংস্কারের যে আন্দোলন এবং পরবর্তীতে অবশ্য আপনারাই ব্যাখ্যা দিয়েছেন বা মানে এই শিক্ষার্থীরাও ব্যাখ্যা দিয়েছে এবং আমরা সবাই বলছি শুধু কোটা না, রাষ্ট্র সংস্কার, দেশের যে পরিচালনা পদ্ধতির সংস্কার, অনেক বিষয়ের সংস্কারটি শেষ পর্যন্ত সামনে চলে এসছে এবং তারপর বিজয়ের ব্যাপারটি আসলো। সর্বসাধারণের যে বিজয়ের কথা বলা হচ্ছে, আবার একটা উৎকণ্ঠাও, আবার সামনেও যেটা হচ্ছে যে নতুন যে সরকারের শপথ নেওয়া, নতুন সরকারের গঠন, ভোটাধিকার ফিরিয়ে আনা, নানা বিষয়গুলো আসছে। কিন্তু এই মুহূর্তের যে বাংলাদেশ, এই বাংলাদেশের পর্যবেক্ষণটা আপনার কাছে জানতে চাই। একটা মানে ভীষণ 1 মাস ধরে আমরা কিন্তু একটা বেশ ভয়ের রুদ্ধকর একটা অবস্থার ভেতর ছিলাম। একই সঙ্গে অবস্থাটা কিন্তু খুব সৃষ্টিশীল ছিল, তাই না? বিভিন্ন নতুন নতুন ইনোভেশন ছাত্রদের কাছ থেকে, মিডিয়ার কাছ থেকে আমরা লক্ষ্য করছিলাম। তো যার ফলে যখন এই বিজয়টা এলো, যে ছাত্র জনতা যখন একে একে তাদের কোটা আন্দোলন থেকে আমাদের যেটা হচ্ছে যে 9 দফা দাবি, 9 দফা দাবির থেকে পরবর্তীতে 1 দফা দাবি, এবং তার পরবর্তী যে প্রতিটা পর্যায়ে এটাকে একটা শান্তিপূর্ণ উপায়ে এটার মীমাংসা না করতে, যে ফোর্স ব্যবহার করে মীমাংসা করতে যাওয়াতে মানুষের ভেতরে একটা তীব্র উত্তেজনা, অহিংসা আন্দোলনের মধ্যে হিংসাত্মক বা সহিংসতা চলে আসা, একটা তীব্র অভিমান, রাগ তৈরি হয়ে গিয়েছিল। এবং মৃত্যুগুলো, এই যে আমাদের 350 ছেলে মেয়ে মারা গেল, অন্য ছাত্রলীগের লোকজন মারা গেলেন, পুলিশ মারা গেলেন, এই সমস্ত কিছু মিলিয়ে একটা একটা অন্যরকম অবস্থা। এবং যাদের সঙ্গে এই আন্দোলনের কোনো মানে সংযুক্তি ছিল না, তারা হয়তো রোজগারের জন্য পথে বেরিয়েছে, তারাও খেলতে গিয়ে তারাও যে বিভিন্নভাবে বিভিন্ন কিছুতে তাদেরও পুলিশকে সবসময় চাঁদা দিতে হয়েছে, এরকম ধরনের যার যা বিভিন্ন রকমের ক্ষোভ রয়েছে, সেটার বহিঃপ্রকাশ একটা যেভাবে ঘটেছে। এবং বিজয়টা যেভাবে আমরা বিভিন্ন জেলার থেকে সবাই চলে এসছেন, আসার ফলে একটা ইউফোরিয়া, ওই ইউফোরিয়াটার সময়ে যখন আমাদের দরকার ছিল তৎক্ষণাৎ একটা সরকার বা তৎক্ষণাৎ রিজাইনের পরপরই একটা, সেই জায়গাটায় আর্মি ঠিকই করেছেন, আর্মি চাননি যে আমি ক্ষমতা নেব বা কোনোভাবে আমার পাওয়ার এক্সারসাইজ করব, সেটা দেখাবো, সেটা চাননি। ফলে যেটা হয়েছে, একটা ভ্যাকিউম তৈরি হয়ে গেছে এবং এই ভ্যাকিউমের ভিতরে শূন্যতার সুযোগ নিচ্ছে। হ্যাঁ, শূন্যতা একদিকে যেরকম আমি বলবো ছাত্র জনতাও তাদের ক্ষোভ প্রকাশ করছে, হ্যাঁ, কিন্তু অল্প সময়ের ভেতরেই কিন্তু যারা নেতৃত্বে আছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন এইটার পরিণতিতে বিশ্বজুড়ে আমাদের কি ইমেজ হতে যাচ্ছে, এবং এই আন্দোলনটার সাথে একটা পরবর্তীতে একটা, যে তাহলে কি এরকম বাংলাদেশ আমরা পাবো কিনা, এই ধরনের একটা ভীতি। আর বিশেষ করে আমার কাছে যেটা ভারতের জায়গাটায় যদি যান আপনি, ভারত কিন্তু কন্টিনিউয়াসলি বিজেপি সরকার, নট পুরো ভারত, ভারতে তো আমরা দেখছি অন্যভাবে কথা বলছেন অনেকে, কিন্তু বিজেপির যে এখনকার যে বয়ানটা আপনি যদি দেখেন, যে পুরোই হচ্ছে যে এটা মানে ধর্মীয় রাজনীতি, সংখ্যালঘুদের উপর নিয়ে নিবে, সংখ্যালঘুর উপর অত্যাচার ইত্যাদি, এই যে ব্যাপারগুলো আসছে, এই প্রতিটা জিনিসই কিন্তু খুব একটা মানে বড় চ্যালেঞ্জ, প্রত্যেকটা একটা বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জকে খুব দ্রুত আমাদের যে পরবর্তী যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, দ্রুত তাদের নিয়ে পাওয়ার নিয়ে এই জায়গাগুলোকে একটা ঠান্ডা করতে হবে, কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। আমরা যে উদযাপন যখন করছিলাম, তা আমার কাছে যেটা মনে হলো, আপনি রাষ্ট্রবিজ্ঞান হিসেবে অনেক এরকম পতন দেখেছেন, বিজয় দেখেছেন, দেশেও দেখেছেন, দেশের বাইরেরগুলো সম্পর্কে জানেন, কিন্তু আমরা দেখছি যে এই আমরা যদি 90 থেকেই যদি আমাদের অভিজ্ঞতার কথা বলতে চাই বা এই প্রজন্ম বলতে চাই, এই ধরনের বিভৎস উদযাপন কিন্তু আমরা দেখি নাই। আপনার কাছে মনে হয়েছে কি যে শ্রীলঙ্কার উদযাপনটা সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য গণমাধ্যমে চলে আসার পর সেইটার একটা অনুকরণ করতে যে বিষয়টি আরেকটু, হ্যাঁ, এক ধরনের লেজিটিমেসি দিয়ে দিয়েছে মানুষের মনে। অর্থাৎ মানুষ কিন্তু, এটা কিন্তু ছাত্র নয়, ইয়ের জনতা নয়, এটা হচ্ছে যে একজন যে পথে কাজ করেন, বা আমি তাদেরকে ছোট করে দেখতে চাই না, কিন্তু তাদের জীবনে যে টোকাই বা তাদের জীবনে যে কিছুই না পাওয়া আছে, এই কিছুই না পাওয়ার জায়গায় মনে হচ্ছে ওই জায়গা থেকে ওই জিনিসটা নিয়ে আসলাম, চেয়ারটা নিয়ে আসলাম, টেবিলটা নিয়ে আসলাম, এটার যে ইমপ্লিকেশনস, এটা তো তারা চিন্তা করছেন না। হ্যাঁ, তো সুতরাং যারা
মানে বোদ্ধা শ্রেণী তারা কিন্তু সেই সময়ই যদি একটা ডাক দেওয়া যেত যে এটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে, যেটা আমরা পরবর্তীতে ছাত্রদের দেখেছি। এখন যে আমি আসলাম, প্রতিটা রাস্তায় ছাত্ররা কিন্তু ট্রাফিক পুলিশের কাজ করছে, তাই না? আর আমি আসলাম, আমি কিন্তু ওই এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আসলাম, পুরো আমি দেখলাম মানে অন্ততপক্ষে 50 জন ছাত্রছাত্রী সেই জায়গা পরিষ্কার করে ক্লিন করে, কি পরিমাণ জাতীয় সংসদ ভবন, তার মানে কি ইচ্ছাটা আছে। এখন আমার ধারণা এখন যেই ব্যাপারটা তৈরি হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত, কিন্তু এখন দ্রুত এটাকে মানে সামাল দিতে হবে। আমরা আবার যেটা বলতে যাচ্ছিলাম আমি, যে এই যে আপনি বহিঃপ্রকাশে বললেন, কিন্তু এই যে যারা এখন মাঠে আছে তারা তো সবাই যে এই যে ভোটাধিকার থেকে বঞ্চিত, রাজনৈতিকভাবে অংশ নিতে পারেনি সেই সংগঠনগুলো আছে তা তো না। এখানে তো অন্য একটা পক্ষ চলে এসছে, তারা এখন সুযোগ নিচ্ছে। হ্যাঁ, সেই জায়গাতে এখন ধরেন আপনি যে আজকে যে আসলেন, এখানে রাজনৈতিক দলের কর্মসূচি ছিল, হ্যাঁ, বিকালে, তারপর আরও অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো বক্তব্য দিচ্ছে, তাদেরও তো দায়িত্ব আছে। যদিও তাদের নেতারা বক্তব্য রাখছেন যে কোনো রকম প্রতিহিংসাপরতা দেখানো যাবে না, এলাকায় ফিরে যে এলাকার মানুষের সঙ্গে থাকার কথা বলা হচ্ছে, জনমানুষের সাথে থাকার কথা বলা হচ্ছে, সেটা মনে হয় একটু আগে বলে ফেলাটা দরকার ছিল। এবং আমাদের সেনাবাহিনীর প্রধানও কিন্তু বলেছিলেন যে আমার উপর আস্থা রাখেন এবং আপনারা শান্ত থাকেন। রাইট, কিন্তু ওই যে যেহেতু পুলিশ নেই, যেহেতু পুলিশের উপরেই ক্ষোভটা সবচেয়ে, থানায় কেউ নেই, এটা মানে পুলিশ যে পরবর্তীতে যে তারা যে বক্তৃতা দিলেন যে আমাদেরকে যেটা আদেশ করা হয়েছে আমরা করেছি এবং আমরা দুঃখিত, এই যে ব্যাপারটা, এই যে আদেশের ব্যাপারটা, হ্যাঁ, সেই জিনিসটা মানে ছাত্রদের বা জনমনে এটার স্থান দিতে দিতে কিছুটা সময় লাগবে, কিন্তু পুলিশ ছাড়া তো রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। সুতরাং খুব দ্রুত এটাকে পুনর্গঠন করে আমরা যদি থানাগুলোতে তাদের ব্যবস্থা করা এবং তাদেরকে এই সিগন্যাল দেয়া যে তোমরা দেখলে কি হতে পারে, তো সুতরাং চুরি ডাকাতি বা যাই বলি ওসব করলে যখন তোমার কাছে আসে কেউ যে বিচার পায় না, তারপরে যে রেন্ট সিকিং বা যা জিনিসগুলো আছে, তোমরা যদি এগুলোর থেকে না বের হও, পরিণতিগুলো কিন্তু এই ধরনের। তা আমার মনে হয় পুরো একটা পুলিশ রিফর্ম। অবশ্য বলেছেন যে আগামীকাল সন্ধ্যার মধ্যে সবাইকে যার যার কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অবশ্য রাইট, আমার কাছে মনে হয় যেটা আমরা একটু, হ্যাঁ, এখন একটা খুব কঠিন অবস্থার ভেতরে পড়ে গেছি, কিন্তু আমরা একটু সুন্দর ভবিষ্যতের কথা ভাবি। শুধুমাত্র আমরা এই জায়গাটায় যে সরকার বদল হবে, এক সরকার চলে হবে, ক্ষমতার পাদাবদল কিন্তু বাংলাদেশিরা আর চায় না। বাংলাদেশিরা চায় এই যে সরকার ক্ষমতায় আসবে তিনি যাতে দায়বদ্ধ হন, তিনি যাতে অ্যাকাউন্টেবল হয়ে যান সাধারণ মানুষের কাছে, এবং সেটা করতে গেলে কিন্তু রাজনৈতিক ব্যবস্থার ভেতরে অনেকগুলো রিফর্ম আনতে হবে, তাই না? আমার তো বিভিন্ন সময় মনে হয়েছে যে আমরা যে সংবিধানটাকে এরকম সুপরিবর্তনীয় রেখে দিয়েছি, এখন সময় এসছে ডিবেট করে সংবিধানটাকে দুষ্পরিবর্তন করার, এবং সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি করে দুটার ভিতরে পাশ না হলে সংবিধান পরিবর্তন করা যাবে না, এরকম বিষয়ে আসি। তারপরে আমরা চলে আসি যে এই যে যুগ যুগ ধরে আমরা দেখুন আজকে আমাদের ছাত্রীরা হিন্দু মুসলিম সকল রকম ছাত্রী, এটা কিন্তু শুধু যে মুসলিমদের আন্দোলন ছিল তা নয়, এখানে কিন্তু সবাই ছিল। তার মানে কি একটা সম্প্রীতির মুভমেন্ট যেটা দাঁড়িয়েছে, সেটার থেকে আমরা শিক্ষা নিই এবং শিক্ষা নিয়ে রিফর্মগুলোর দিকে যাই। রিফর্ম যদি আমরা মনে করি নারী, এই যে নারীর যে অলংকার হিসেবে পার্লামেন্টে সাজিয়ে আগে যেটা বলা হতো 30 সেট অলংকার, আমার মনে হয় এটা এই মুহূর্তে এটা বাতিল করে যে 30% সিটে নারীকে, প্রতিটা দলকেই নারীকে মানে প্রতিনিধিত্ব করবার সুযোগ দিতে হবে। আর এরকম ধরেন লোকাল গভর্নমেন্টকে কাজ করতে দিতে হবে, তাই না? এবং আমরা যে আজ পর্যন্ত যে যারা আমাদের পার্লামেন্টে আইন প্রণয়ন করেন তারাই গিয়ে ডেভেলপমেন্ট কাজে অংশ নিতে চান এবং তারা বাজেট নেন এইসব কাজ করার জন্য। যেই কাজটি আসলে পৌরসভার চেয়ারম্যানও না সদস্য করার কথা, সেটা সংসদ সদস্য যে ওই কালভার্টটি উদ্বোধন করেন। এক্স্যাক্টলি। তো এই জায়গাগুলোতে একদম সম্পূর্ণ পরিবর্তন এনে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা দাঁড় করাতে হবে যাতে করে আরেকটা কর্তৃত্ববাদ আমাদের এখানে না চলে আসতে পারে। এটাকে আমরা একটা সুযোগ হিসেবে নিতে পারি। আমরা কিন্তু 90-এ একবার সুযোগ পেয়েছিলাম, তাই না? কিন্তু সেই সুযোগটায় প্রথম দুটো সরকার যে বিএনপি এবং আওয়ামী লীগ খুব সুন্দর বিহেভ করেছিল 91-96। তার পরবর্তীতেই তারা কিন্তু যখনই ক্ষমতায় আসছেন চাচ্ছেন সবটুকু ক্ষমতা ধরে রাখবো। সবটুকু ক্ষমতা যে আর ধরে রাখা যাবে না,
নিরঙ্কুশ ক্ষমতা যে ধরে রাখা যাবে না এবং মানে অনিবার্য সময়ের জন্য যে এটা ধরে রাখবো, এই জায়গাটা থেকে বের করার সমস্ত রকম ফন্দি তৈরি করে নিয়েই কিন্তু আমাদের এদেরকে ইলেকশনে পাঠাতে হবে। এর আগে যদি আমরা জাস্ট এখন একটা ইলেকশন করে ফেলি, বিএনপি এসে এক্স্যাক্টলি একইভাবে বিহেভ করবে। না, আমরা তো ওই যে 2007 পর 2008-9 এই দেখেছি। আপনারা যেটা বললেন যে 96-তে কিন্তু আন্দোলন হয়েছিল, সাধারণ মানুষের আন্দোলন হয়েছিল, দ্বিতীয় নির্বাচন পরবর্তীতে আবার দিতে হয়েছিল বিএনপিকে। তো তারপরে আচ্ছা, সবাই এই পুরনো পথে আবার হেঁটে যায় কেন? পুরনো সড়কে হেঁটে যাওয়া কেন বারবার? এটার কারণ হচ্ছে তাকে আমরা, আমাদের সিস্টেমটা এরকম যেটা দিয়ে আমরা তাদেরকে দায়বদ্ধ করতে পারিনি, এবং সিস্টেমটা তারা কথায় কথায় বদলে ফেলতে পারেন। তারা ক্ষমতায় এসেই, আপনি যদি ধরেন যে প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা যখন ক্ষমতায় এলেন, একেবারে জুডিশিয়ারিকে ব্যবহার করে এই যে এন্টারিম গভর্নমেন্টের ধারণাটাকে উনি একেবারে উড়িয়ে দিলেন, এবং এটার ফলেই তো এই যে গত 3টা নির্বাচন ধরে যে অসন্তোষ, এটা তো সেটার ফলে। তাহলে আইনগতভাবে তারা বদলাতে পারবেন না, এবং তাদের এই রকম জায়গায় তাদের নিয়ে আসতে হবে। যে কথা, আমেরিকান কনস্টিটিউশন কবার বদলেছে? 1885 সালের দিকে তৈরি হওয়া সংবিধান খুব অল্পবার বদল করা গেছে। কেন করা যায়নি? কারণ ওইটা না বদলেও ওটাকে নিয়েই এগিয়ে যাওয়া সম্ভব, তাই না? এখানে অসুবিধা অনেক রয়েছে তাদের। ইলেকটোরাল কলেজটা কিন্তু ঠিকভাবে ফাংশন করে না অনেক সময়, তারপরেও তারা সংবিধানটা বদলাতে একটু। আমরা একটু বিরতিতে যাবো, আবার ফিরে এসে আপনার কাছে জানতে চাই যে বিষয়টা আপনি তুলেছেন, যে ওই বিষয়টা মানে আমিও ওই বিষয়ে আলোচনা করতে চাই। এই যে উন্নয়ন পরিকল্পনা, সেখানে স্থানীয় সরকার বরাবরই বঞ্চিত থাকে। একদম আমি পৌরসভা ইউনিয়ন পরিষদের কথা বলবো না, সংসদ সদস্যরা বঞ্চিত থাকেন। অনেক ক্ষেত্রে তাদের কথা শোনা হয় না, তাদের কথা জানা হয় না। উন্নয়ন পরিকল্পনা তো একদম মাঠ থেকে আসার কথা, সেইটা কিভাবে করা যায় এবং এবার সেটা আমরা করতে পারবো কিনা সেই বিষয়ে শুনবো। দর্শক, আমরা যাচ্ছি বিরতিতে, ফিরে আসবো, কথা হবে অধ্যাপক তাসনিম সিদ্দিকীর সঙ্গে। ফিরে এলাম এখন প্রকাশে। আমরা যেটা বলছিলাম যাওয়ার আগে, যে উন্নয়ন পরিকল্পনার সঙ্গে স্থানীয় সরকার এবং জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা আমরা দেখি না। পরিকল্পনা করার ভেতরে দেখেন না, আবার বাস্তবায়নের ক্ষেত্রে, হ্যাঁ, বাস্তবায়নের ক্ষেত্রেও দেখেন না। তা আমরা যদি আমরা একটা জিনিস যদি চিন্তা করি, যে কোনো একটা মন্ত্রণালয়কে যদি ধরি, তার যে পলিসিগুলো তৈরি হয়, তার যে স্ট্র্যাটেজিগুলি তৈরি হয়, সেই স্ট্র্যাটেজিগুলো কিন্তু মোটামুটিভাবে বিভিন্ন কনসালটেন্ট ওগুলো তৈরি করেন, এবং সেইগুলোর ভিত্তিতে সরকার অ্যাডপ্ট করেন, এবং পরবর্তীতে এগুলো গ্রাম পর্যায়ে নিয়ে যে ইমপ্লিমেন্টেশনের কথা বলা হয়। কিন্তু কার্যত আমরা জানি ফিল্ডে কিন্তু ব্যাপক নলেজ আছে, এবং একটা সাধারণ মানুষের কাছেও কিন্তু তার কিভাবে উন্নয়ন করলে সেই জায়গাটায় ভালো হবে, কোন বিষয়টা প্রায়োরিটি, এবং এইটার সমস্ত উত্তর কিন্তু তাদের কাছে আছে, কিন্তু প্রক্রিয়াটা নেই তাদের থেকে জানার। দীর্ঘদিন ধরে এখন আমরা দেখছি যে মাঠ পর্যায়ে প্ল্যানিংটাকে নিয়ে যাওয়ার জন্য এখন বেশ কিছু স্থানীয় পর্যায়ে এফজিডি হয়, নানান রকম ব্যবস্থা হয়, কিন্তু ওগুলো হয় কি, ওই যে যারা যান ঢাকার থেকে, যেসব ব্যক্তিবর্গ যান, তারাই সেগুলোতে আলোচনা করেন, এবং একটা কথা যদি তাদের মতের বাইরে হয়, ধমক দিয়ে বসিয়ে দেন। কারণ আমি এগুলোতে অনেক কটাতেই পার্টিসিপেট করি। তো এবং তারা বল, না এটা কেন, এটা তো সরকার এটা করে ফেলেছে, এটা করে ফেলেছে, এরকম তাদেরকে কথাটাও বলতে দেওয়া হয় না। তো সেক্ষেত্রে আমাদের যে পুরো একটা এনজিও কমিউনিটি আছে, হ্যাঁ, তারাও কিন্তু এক অর্থে স্থানীয় সরকারের ক্ষমতাটা বাড়াতে গেলে তারা যেভাবে সরাসরি সরকারের সাথে সম্পর্ক করে করে আইন কানুন ইত্যাদি বদলানোর চেষ্টা করেন, সেখানেও কিন্তু স্থানীয় সরকারের সাথে তাদের যে একটা যোগাযোগ থাকা দরকার, সেটা না থাকার কারণেও কিন্তু স্থানীয় সরকার দুর্বল হয়ে পড়ে। তার কথাগুলো যেন এনজিওর মাধ্যমেই উঠে আসে, ঠিক ডিরেক্টলি আসে না। তো এইটা কি করে সম্ভব? এটা অবশ্যই সম্ভব যে একেবারে যে কোনো এলাকায়, একেবারে লোকাল লেভেলে আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে, সেই ইউনিয়ন পরিষদ থেকে, সেখান থেকে বিষয়গুলো, যে বিষয়ে আমাদের ডেভেলপমেন্ট হবে, সেগুলো সেখান থেকে তুলে এনে তার চাহিদা কি, সেখান থেকে উপজেলা পর্যায়ে এগুলোকে ফেডারেট করে জেলা পর্যায়ে নিয়ে
কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ভেতরে আসতে হবে। সেটা শুধু এইখানে নয়, আমি বলবো দল ব্যবস্থারও যে দুর্বলতা, আমাদের যে প্রধান রাজনৈতিক দলগুলোর দুর্বলতা, সেখানেও কিন্তু গ্রাসরুটের ভয়েসটা উঠে আসে না। এখানে বসেই ঠিক করেন তারা। বরাবরই বলা হয় যে রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র নেই, সেখানে কমিটি গঠন করার ক্ষেত্রে যিনি শীর্ষে আছেন সভাপতি বা সভানেত্রী, তার চূড়ান্ত একটা কাউন্সিল হয়, আমরা দেখি কাউন্সিলের শেষের দিন বলা হয় যে নেত্রী বা নেতা তিনি যে যা সিদ্ধান্ত দেবেন সেটাই আমরা মেনে নেব চূড়ান্ত। এই যে প্রক্রিয়াটা তো আসলে 90-এর পরে এই 24-এ এসেও ঠিক হলো না। না, বরং আমি দেখছি যে আমি রিক্রুটিং এজেন্সিদের নিয়ে কাজ করি, বাইরা তাদের প্রতিষ্ঠা, সেখানেও আপা বলে দিবেন কে হবে, এরকম একটা জায়গায় ছিল। তারপরে আপনি যে কোনো আপনি বলেন যে আমাদের যে বিকিএমইএ, বিজিএমইএ বা যা কিছু ছিল, পেশাজীবী সংগঠন বা ব্যবসায়িক সংগঠন, কিন্তু সব ঠিক করে দেওয়া হচ্ছে দলীয়ভাবে। এবং আমরা এই পেশাজীবী সংগঠনগুলোর তাদের ব্যবসা বাণিজ্য, যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, ব্যাংকের অর্থ নির্ভর, যার ফলে তারা কিন্তু পুরোপুরি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না সিস্টেমের প্রতি। সুতরাং তারা এই ব্যবস্থাটাকে ঠিক আছে যাকে বলে দিচ্ছে সেই ঠিক আছে। এটার কারণ কি? এই যে মানে আমাদের আজকে আমরা বলছি যে বাংলাদেশের একটা সুন্দর অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, এটা ঠিক, অর্থনৈতিক উন্নয়ন কিন্তু হয়েছে এবং আমাদের ইকোনমি এতটুকু থেকে এত বড় হয়েছে, কিন্তু এইটার করতে যে আমরা যে ব্যাংকগুলোকে সম্পূর্ণ শূন্য করেছি এবং যে এই যে ঋণের যে ভার চাপিয়েছি, কোনো একটা জায়গায় কিন্তু আমরা দায়বদ্ধতা আনতে পারিনি। এই দায়বদ্ধতা কি করে আনবো, কার কতটুকু ক্ষমতা, এই জায়গাগুলো যদি আমরা একেবারে প্রাতিষ্ঠানিকভাবে না বাঁধি এবং এগুলো নিয়োগ, আমার তো মনে হয় ইভেন আমাদের যে আজকে কোটা আন্দোলন যারা করলেন তাদের কিন্তু একটা বড় দাবি হওয়া উচিত আজকে যে ওই ইন্টারভিউ সম্পূর্ণ বাদ, ইন্টারভিউ নিয়েই কিন্তু ওই ইন্টারভিউ নেয়ার নামেই কিন্তু সকলকে কাকে দিব না দলীয় ব্যাপারটা আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম পরীক্ষা হচ্ছে, পরীক্ষার পরে রেজাল্টের ভিত্তিতে তারা যেটা প্রায়োরিটি দিচ্ছেন তার ম্যাচ করছে নাম্বারের সাথে, তাকে দিয়ে দেওয়া হচ্ছে। আমার মনে হয় ইভেন এই ধরনের নৈর্ব্যক্তিক প্রযুক্তি নির্ভর মৌখিক পরীক্ষার দরকার নেই, কারণ এই পরীক্ষা দিয়েই আমরা এই অন্যায়গুলো করি, তাই না? আর আমি কি কেউ একটু হালকা কথা বলতে পারলে বা কথা না বলতে পারলে তাকে নেই না? এখন তো ব্যাপারটা সেরকম নয়, আমরা যে ভালো করছে তাকেই আমরা নিই। তাহলে সেই জায়গাটায় যদি আমরা এই রিফর্মগুলো না আনি একই থেকে যাবে। এবং সেই ক্ষেত্রে এই যে নিয়োগ প্রক্রিয়ার কথা বললেন, বিভিন্ন রকম পরীক্ষা, এই যে সরকারি চাকরির পরীক্ষাগুলোর পর আমরা আসলে মাঠ পর্যায়ে গিয়ে আসলে দক্ষ মানে প্রজাতন্ত্রের ভালো কর্মচারী পেয়েছি, দক্ষ কর্মচারী পেয়েছি, কতটা পেয়েছি? পাবে না তো, কারণ আপনি যদি দলীয়ভাবে নিয়োগগুলো করেন পাবেন না। তবে ইন জেনারেল আমি বলবো আমাদের ছাত্রছাত্রীরা খুবই মেধাবী এবং আমি তো মানে বিভিন্ন কিছুতে দেখি তাদের পারসেপশন, তারা যেভাবে জিনিসগুলোকে আর্টিকুলেট করে প্রডিউস করতে পারে। ইন জেনারেল বাংলাদেশে কিন্তু শিক্ষার মানের কথা আমি জানি না, হ্যাঁ, কিন্তু যারা তাদের মেধা এবং তারা যে বাইরের জগতের সমস্ত কিছু থেকে এখন বই টই নিয়ে নিজেদেরকে তৈরি করছে এবং সেই তৈরির ফলে যেই মানুষগুলো আমরা পাচ্ছি, যেই ইয়াং জেনারেশন আমরা পাচ্ছি, সেই ইয়াং জেনারেশন যথেষ্ট বুদ্ধি রাখে এবং তাদেরকে যদি আপনি নিয়মের ভেতরে নিয়োগ করে এবং সেখানে যদি করাপশনটাকে ছেড়ে দিতে পারেন, তাহলে এরা মানে যা করতে পারবে বাংলাদেশকে, সেখানে 5টা বছরও প্রয়োজন হবে। এবং তাহলে কি দেখা যাচ্ছে যে এটা আমাদেরও ব্যক্তিগত অভিজ্ঞতা যে মাঠে যে সবাই অনেক কিন্তু দক্ষ আমরা প্রজাতন্ত্রের কর্মচারীকে পাই, তাদের আবার একটা ক্ষোভ আছে, সেটা দলীয় নিয়োগ পেলেও কিন্তু তারা ভিতরে ভিতরে বলে যে কাজ করতে পারছি না, বলেছেন তারা কাজ করতে পারছি না। এই যে একটা দলীয় একটা আবহাওয়ার মধ্যে থাকা, একটা বৃত্তের মধ্যে থাকা, আপনাকে মনে হয় যে এই যে সংস্কারে সেই বৃত্ত ভাঙা গেল? এখনো তো কিছু হয়নি সংস্কারের ফলে। এই যে আমরা যে স্বপ্নটা দেখছি, আমরা স্বপ্ন দেখছি, কিন্তু স্বপ্নের জন্য কাজ করতে হবে। এই জিনিসগুলোকে ভাঙতে, যেরকম আমি বলেছি কমিটি সিস্টেম যদি চিন্তা করেন, পলিটিক্যাল সায়েন্সের কমিটিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? ব্রিটিশ ব্যবস্থায় যে কোনো বিল যা কিছু তৈরি হচ্ছে ওখানটায় হয়ে সেগুলো পরবর্তীতে দলীয়ভাবে আসছে, কিন্তু আমার এখানে কমিটি সিস্টেমে আমরা দলেরই লোক রেখে দিচ্ছি। যে কোনো জায়গায় কমিটি সিস্টেমে কিন্তু প্রধান ব্যক্তি হবেন অপোজিশনের, হ্যাঁ, এই কালচারগুলি নেই। যদি জাতীয় সংসদের স্থায়ী কমিটি, স্থায়ী কমিটিগুলোতে এখন আপনি যদি সেখানটায় বিরোধী দল যদি কোনো ইয়ে নিয়ে আসে, সেটা তো পাশই করবে না তারা, তাই না? তো তাহলে পরিবর্তনগুলি প্রতিটা জায়গায় আনতে হবে, প্রতিটা জায়গায়। আর গবেষণা সেল
প্রতিটা মন্ত্রণালয়ের গবেষণা সেল কিন্তু অনেক বড় করে হওয়া দরকার। এবং এই যে বাইরে, আমি তো বলবো এদেরকে বাইরে পিএইচডি করিয়ে মাস্টার্স করিয়ে এদের দক্ষ করে ফেরত আনা দরকার, কারণ আমরা দেখেছি যারাই বাইরে যান আর ফিরতে চান না। আপনি এই যে মেধা পাচারের কথা যদি আমরা বলি, যে পাচার বলি, চলে যাওয়া, যেভাবেই যে বাংলায় ব্যবহার করি না কেন, আমরা দেখেছি গত কয়েক দশকে, এক দশক বা অর্ধ দশকে অনেক ছেলে মেয়ে আমাদের বাইরে চলে গিয়েছেন। তাদের এই যে একটা এই দেশে কিছু হবে না, এখানে কাজ করতে পারবো না, কাজ করতে দেওয়া হয় না, পরিবেশ নেই, এইটা তো নিশ্চয়ই আপনিও দেখেছেন, আপনিও এই কথাগুলো শুনেছেন আপনার ছাত্রছাত্রীদের কাছ থেকে। মানে সবাই বলবে, সবচেয়ে আগে বলবে যে কি করবা, হ্যাঁ, এক অংশ বিএসসিএস দিবে আর এক অংশ বলবে ম্যাডাম আপনার রিসার্চে কাজ করব যাতে করে এগুলো এক্সট্রা কারিকুলার হিসেবে বাইরে মাস্টার্সের জন্য চলে যেতে পারি। অর্থাৎ সবার চিন্তা বাইরে চলে যাওয়ার, কিন্তু বাইরে চলে যাবে না কেন? কারণ তাদের যেই এখানে তো তার অ্যাসপিরেশনগুলো পূরণ করবার পথ আমাদের ছিল না। তা এখন আমরা যদি বদলাই, আমরা যদি মেধার ভিত্তিতে নিয়োগ এবং মেধার ভিত্তিতে প্রমোশন এই জায়গাগুলোতে ফেরত আসি, এদের অনেকেই ফেরত আসবে, অনেকেই ফেরত। আমি এখন অনেককে শুনছি বলতে, কারণ এই যে পুরো আন্দোলনটায় বাইরের ইয়েতে থাকা বিভিন্ন ইউনিভার্সিটির বাংলাদেশি যারা পড়াশোনা করছেন তারা কিন্তু একটা কাজ করেছেন। তারা মানে এই লেখালেখি করছেন, তারা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, দিয়ে যে বাংলাদেশের অ্যাম্বাসেডরের মতন তারা কাজ করেছেন। এবং যার ফলে প্রতিটা সময়ে যে একটা মানে অন্য আরেকটা মতামত হয়তো প্রাধান্য পেয়ে যায়, যে সেরকম না হয়ে এই ছেলেমেয়েরা যা ভাবছে সেই চিন্তাগুলো কিন্তু বাইরে। আমরা একটা ঐক্য দেখলাম, সেটা হচ্ছে এই আন্দোলনের মধ্যে যে আমরা আমাদের এই শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই যে ঢাকার বাইরে যে আমাদের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের ছেলেমেয়েরা যেমন সেই 18 কিশোর বিদ্রোহের মতো যে নিরাপদ সড়কের আন্দোলনের মতো নেমে এসেছিল, তখন যেরকম আমরা বৈশ্বিকভাবে যে আমাদের ছেলেমেয়েরা সন্তানরা আছে বা ভাই বোনেরা তারা যেভাবে যুক্ত হয়েছিলেন, এবারও যুক্ত হয়েছে এই আন্দোলনের। আপনি নতুন কি নকশার কি বিশ্লেষণ বা দেখলেন সেইটা নিয়ে একটু কথা বলবো আমরা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছে অধ্যাপক তাসনিম সিদ্দিকী। ফিরে এলাম এখন প্রকাশ্যে। আপনি এই যে যেই সরকার চলে গেলেন, সেই সরকারের সময় কিন্তু আমাদের শিক্ষার্থীদের বা সন্তানদের বা এই তরুণদের তারুণ্যের কয়েকটি আন্দোলন নিশ্চয়ই আপনি দেখেছেন। একটা হচ্ছে নো ভ্যাট একটা আন্দোলন ছিল, একটা আন্দোলন ছিল কোটা বিরোধী আন্দোলন, এবং এই যে নিরাপদ সড়ক আন্দোলন, এবং এই যে এটা আবার কোটা সংস্কার বিরোধী আন্দোলন। এই যে চারটা মাঝখানে গণজাগরণ ছিল। এই যে আন্দোলনগুলো, এখানে কিশোরদের তরুণদের যে অংশগ্রহণ, এই আঙ্গিক কিছু পরিবর্তন হয়েছে, আপনি দেখবেন তাদের কৌশল পরিবর্তন হয়েছে। মানে এই রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি এগুলো যদি একটু। আমি খুব একটা পর্যায়ে এসে খুব হতাশ হয়ে যাচ্ছিলাম যে আমরা কি এই দুই দলের ভেতরেই আবদ্ধ থাকবো আমাদের রাজনীতি। কিন্তু আমার এখন মনে হচ্ছে এই দুই দলকেও রিফর্ম, আজকে হয়তো আওয়ামী লীগ এখন নেই এই ফিল্ডে, কিন্তু আসবে তো, এই দুই দলকেও রিফর্ম হতে হবে। আবার একই সঙ্গে আমরা নতুন নেতৃত্ব দেখতে পাচ্ছি। এই যে ছেলে মেয়েগুলো যে কোটা বিরোধী আন্দোলন বলি, তার আগের নিরাপদ সড়ক আন্দোলন বলি, এই যে একটা কালেকটিভ লিডারশিপ, এই কালেকটিভ লিডারশিপ কিন্তু আমরা বহু আগে 66, 67, 68-তে দেখেছি, তাই না? এই কালেকটিভ লিডারশিপটা হারিয়ে যে একদম একনায়কতন্ত্রে পরিণত হয়েছে, যে একজন সব কিছুই এক ব্যক্তি কেন্দ্রিক। ওই জায়গার থেকে ফিরে এসে আমরা কিন্তু এদেরকে দেখছি, যখন 6 জনকে হয়তো ডিবি উঠিয়ে ধরে নিয়ে গেছেন, তখন অন্য আরেকজন বাইরের থেকে কথা বলছে, এবং হ্যাঁ, তাদের ভেতরে ওইটা রয়েছে যে আমাদের আগে কথা হয়েছে যে কেউ যদি ধরা পড়েন তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব। সুতরাং এই যে নার্ভ শক্ত রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার যে ইচ্ছা, এই জিনিসগুলোর থেকে আমার কাছে মনে হয় কোনো বিভক্তি দেখিনি আমরা, না, কোনো বিভক্তি নেই। এবং এইটার ভেতরেই আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে একটা নতুন ধরনের নেতৃত্ব। এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি ঠিক মতো আগামী 5, 7, 8 বছর এই যদি রাষ্ট্রটাকে চালিয়ে নিয়ে যেতে পারি, এদের ভেতর থেকে রাজনৈতিক দল হবে, এবং এরা যে রাজনৈতিক দল করবে তারা বিশুদ্ধ রাজনীতি করবে, কারণ তাদের ওই শিক্ষাটা রয়ে গেছে রাজনীতির। আপনারা যত যাই আমরা বলি না কেন, আমরা কিন্তু রাষ্ট্রটা তুলে দিয়েছিলাম ক্রমান্বয়ে
ক্রমান্বয়েই কিন্তু আমরা তুলে দিয়েছিলাম যে কারোর স্ত্রী, কারোর মেয়ে, এরকম জায়গায় তাদের রাজনৈতিক প্রজ্ঞা থাকতে পারে, দৃষ্টিভঙ্গি থাকতে পারে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু সেই তুলনায় তারা কিন্তু যাদেরকে কেটার করেছেন, যাদের নিয়ে চলেছেন, তারা সবসময় স্বল্প জ্ঞানের অধিকারী লোকগুলোকে পাশে নিয়ে চলেছেন। ইউনিভার্সিটির বেস্ট টিচারকে কিন্তু কখনো বিভিন্ন পদে দেননি, দিয়েছেন যারা তার অনুগত, এবং এই অনুগতর ভেতরেও ভালো শিক্ষক থেকেছে, তাদের দেন নাই, অ্যাবসলিউট অনুগত। তো তাহলে এই জায়গাগুলোর যদি বদল হয় এবং এরা যদি যেই ধরনের নেতৃত্ব যেটা তারা বাইরে দেখছে, অ্যাসপায়ার করছে বিভিন্ন ফেসবুক এ দেখে, তো আমার তো মনে হয় আমি আশা করতে পারি তারা ওই টাইপের নেতৃত্ব আমাদেরকে উপহার দিতে। অনুগতর কথা বললেন, তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে আমাদের বিভিন্ন রকম দুর্যোগ বা ছোটোখাটো যে বিষয়, অনেক সময় তো রাষ্ট্র নানা সংকটে পড়ে, সেইখানে আমরা শুনতে পাই মানে অগ্নিকাণ্ডের কাণ্ড থেকে আরম্ভ করে বন্যা যাই হোক না কেন, আমাদের মন্ত্রী পরিষদ থাকে, আমাদের সচিবরা থাকেন, নানা রকম বিভাগের দপ্তরের প্রধানরা থাকেন, কিন্তু বলা হতো যে একজন দেখছেন, একজন নির্দেশনার অপেক্ষা আছে, তিনি নির্দেশিত হয়েছেন। এই যে একটা সংস্কৃতি কিন্তু তৈরি হয়েছিল, তাহলে এই যে একটা মন্ত্রী পরিষদ, এই যে একটা আমলাতন্ত্র, এই যে বিভিন্ন বিভাগ, এই প্রতিষ্ঠানগুলো তো অকার্যকর করা হয়েছে বছর পর বছর বিভিন্ন সময়ে, শুধু 17 বছরে তা না, আগে থেকেই এগুলো হয়ে আসছে। রাইট, এটাই মানে তারা তাদের মানে কতগুলো ক্রোনি তৈরি করে ফেলেছেন, ফেলে তাদেরকে দিয়ে রুল করেছেন। অ্যান্ড ব্যুরোক্রেসির ভেতরে যে পরিমাণ আমরা দেখেছি যে পাওয়ারের অপব্যবহার, সবাই না কিন্তু এর ভেতরে বহু ভালো, আমরা যে মাইগ্রেশনে এত কাজ করতে পেরেছি, আমরা মানে ডিজাস্টারে এবং ডিসপ্লেসমেন্টে এত কাজ করতে পেরেছি, কারণ অনেক ভালো ভালো সরকারি কর্মচারী আছে বলে তো রাষ্ট্র চলেছে এত কিছুর পরে। তারা সবসময় তারা পেছনে সিদ্ধান্ত নিচ্ছেন কারা, যারা মানে তাদের বসার গল্প, তাদের যে কোনো কিছু একদম দলীয় একটা গল্প, সেখানে ব্যুরোক্রেসি, ম্যাক্স ওয়েবারের যে লিগ্যাল র্যাশনাল মডেল অফ ব্যুরোক্রেসি, এটা হারিয়ে গেছে। এটাকে ফেরত আনবেন কিভাবে, এইটাও একটা বিশাল ব্যাপার। এটাকে ফেরত আনতে গেলে মানুষ নির্ভর শাসন ব্যবস্থায় আমাদের মানে নিয়ে যাবার ব্যবস্থাগুলো, সংস্কারগুলো চিন্তা করতে হবে, বড় বড় গবেষণা করতে হবে। বাইরে আমাদের যত রকম পলিটিক্যাল সায়েন্টিস্ট, ইকোনমিস্ট তৈরি হয়েছে, যে ইয়াং জেনারেশন হিস্টোরিয়ান ব্যাপকভাবে তৈরি হয়েছে, ওদেরকে এনে আমাদের যারা খুব মেধার ছেলে মেয়ে তাদেরকে একসাথে করে কিন্তু আমাদের অনবরত এইগুলোর ডকুমেন্টগুলি তৈরি করা দরকার, যে এইভাবে রিফর্মগুলো সংস্কার কথা বলছেন, শিক্ষার তো একটা সংস্কার দরকার, ব্যাপক শিক্ষা। যে এই যে এতটা নিরীক্ষা পরীক্ষা যে হলো, আসলে অনেকে এখন বলছে যে ছেলেমেয়েকে স্কুলে পাঠায় কি, কোনো তো আর পাঠদান নাই, মানে পরীক্ষার পদ্ধতিকে নিয়েও তারা সন্তুষ্ট না। আমাদের ওখানে করে মানে বিদ্যায়তনে গেলে শিক্ষা নাই, এরকম অভিভাবকরা বলতে শুরু করেছেন। এই জায়গায় যদি আপনার শিক্ষক হিসেবে বলেন। না, আমার যেটা মনে হয় যে একদম প্রাথমিক থেকে, একদম প্রাথমিক থেকে যে পরিবর্তনগুলো আনার চেষ্টা হয়েছে, সেগুলো একটা উদ্যোগ ছিল, তারা চেষ্টা করেছেন, কিন্তু এই চেষ্টাগুলোর ভেতরে আমি এটা খুব বড় করে ফলো করিনি, তবে আমি যেটা দেখেছি এর ভেতরে বিভিন্ন রকমের অসঙ্গতির কথা টিচার এবং অভিভাবকেরা তুলে এনেছে, পাঠ্যক্রম। হ্যাঁ, তো এটার কারণটা কি? এটার একটা কারণ হচ্ছে এই যে আবার নিজেরা কিছু তৈরি করে চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে আমার দরকার ছিল অভিভাবকদের, এখানে দরকার ছিল শিক্ষকদের, এরকম যদি একটা পরিবর্তন আমরা আনতে চাই, কিন্তু আমরা তো সেভাবে কাজ করি না। আমরা কতগুলো কনসালটেন্ট, কতগুলো নিজস্ব পরিচিত আছেন যারা, তাদেরকে নিয়ে একটা কাজ করিয়ে সেটা দিয়ে এগিয়ে যেতে চাই। এই কালচারটাই সম্পূর্ণভাবে দূর করে একটা নতুন ব্যবস্থায় যাতে মেধার ভিত্তিতে আমরা যে কোনো কাজ করাতে পারি, এই জায়গাটায় আমাদের নিয়ে যেতে হবে সমস্ত কিছুকে। আপনাকে সামনে অভিবাসী নিয়ে তো কথা না বলে পারছি না। এইটা আমার অভিবাসী যারা আছে, আমাদের প্রবাসে যে আমাদের যারা কাজ করছেন, নানা পর্যায়ে আছেন, শুধু শ্রমিক না, নানা দক্ষ, অদক্ষ, আধা দক্ষ সবাই আছেন, তাদের একটা কথা সবসময় শোনা যায় যে ওইখানে যে বাংলাদেশের রাষ্ট্রদূতরা থাকেন বা আমাদের দূতাবাস আছে, তারা কখনোই, আপনি মানুষের কথা বললেন তো, মানুষের সঙ্গে নিয়ে চলা, তারা কখনো তাদের দূতাবাসের সেই মহামান্যদের পাননি, তারা একদম দূরেই থাকেন। অনেক সময় দূতাবাসের ভেতরে হুন্ডি হয়, অনেক সময়, সব জায়গায় না। হ্যাঁ, তো হুন্ডির, হ্যাঁ, তাহলে আপনি দেখেন নিরাপদ জায়গা, হ্যাঁ, সব সময় না, সব জায়গায় নয়, কিন্তু কোনো জায়গায় অভিজ্ঞতা আছে। তো তাহলে বিষয়টা কিন্তু তাহলে আপনাকে পুরোটাই আবার এদের চিন্তা, ব্যুরোক্রেসির
চিন্তাকে ঢেলে সাজাতে হবে। আমাদের যে পাবলিক সার্ভিস কমিশনের ট্রেনিংগুলো হয়, এই ট্রেনিংগুলোকে মানুষ মানে মানে তাদেরকে কি করে পিপল সেন্ট্রিক করা যায় এইগুলোর ওপরে প্রচুর ট্রেনিং তাদের এবং দরকার। শ্রমিকদের সঙ্গে তাদের আর আপনি- বিচ্ছিন্নতা থাকে, তারা হ্যাঁ। শ্রমিকরা তাদের কোনো সমস্যা নিয়ে তাদের সঙ্গে দেখাই করতে পারেন না, এই পারেন অভিযোগ না। আছে। হ্যাঁ। কিন্তু আপনি ওই জিনিসটা দেখেন, এবার তারা কিন্তু তাদের পাওয়ারটা দেখিয়ে দিয়েছে, তাই না? এই যেখান থেকে ডাক আসছে রেমিটেন্স বন্ধ করে দাও, এর আগ পর্যন্ত আমরা কিন্তু অনেক সময় বলেছি, অনেক সময় সরকারকে বলেছি, দেখেন এদের টাকা না আসলে আপনার চলবে না, এদের সাথে এই অন্যায়গুলো এখন দূর করা দরকার, জালিয়াতি, ফ্রডুলেন্স এগুলি বন্ধ করা দরকার। যেই মানে রিক্রুটিং এজেন্সি, সকলে নয় কিন্তু কেউ কেউ যে অন্যায়গুলো করছেন, দালালের যে হয়রানি, সমস্ত কিছুর উপরে অ্যাক্ট করা যায়। যে ফেরত আসছে তার কেসটা নিয়ে পার্সু করলেই হয়ে যায়। কিন্তু এই যে পার্সু করছেন না, এইটার ফলাফল যে হতে পারে রেমিটেন্স পাঠাবো না, এটা কিন্তু তারা এবার দেখিয়ে দিয়েছে। দেখিয়ে আমরা দিয়েছে। বিরতিতে যাবো, আবার ফিরে এসে আলোচনা করতে চাই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হচ্ছে, এবং এর মধ্যে কিন্তু আপনার কাছে হয়তো প্রশ্ন এসেছে, আমার কাছে প্রশ্ন এসেছে, অনেকে জানতে চেয়েছে এটা কতদিনের হবে, কতদিনের হওয়া উচিত এবং তাদের কাজ কি হবে। এবং এই আমরা তত্ত্বাবধায়ক সরকার বলি, অন্তর্বর্তীকালীন সরকার, অনেক রকম সরকার আমরা জানি, আপনি সংজ্ঞাগুলি আরো ভালো জানেন, আমরা দেখেছি। এবং তাদের কাজ, এবং এর আগের যে সরকার ছিল সেখানে অনেক উপদেষ্টাকে কিন্তু পদত্যাগ করতে হয়েছিল। এই অভিজ্ঞতাগুলো নিয়ে আপনি বলবেন যারা আসছেন বা যারা কাজ করবেন তাদের কি করা দরকার, এবং জনগণের সঙ্গে বিভিন্ন যে দপ্তরগুলো এই যে একটা কাঠামো ভেঙে পড়েছে সেইগুলোকে কীভাবে সাজানো যায়, এই পরামর্শগুলো নিব বিরতি থেকে ফিরে এসে। দর্শক, যাচ্ছি বিরতিতে এখন প্রকাশ্যে, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন অধ্যাপক তাসনিম সিদ্দিকী। ফিরে এলাম এখন প্রকাশ্যে। যাওয়ার সময়, বিরতিতে যাওয়ার সময় বলছিলাম যে আপনার আগের এই অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার দেখা এবং এবার যারা কাজ করবেন তাদের বিষয়ে বলা। এবারের কাজ তো সবচেয়ে কঠিন আমি মনে করি। আপনি যদি জাস্টিস শাহাবুদ্দিনের কথা চিন্তা করেন, সেই সময়টার অবস্থা কি ছিল, তাই না? একেবারে একটা ইউফোরিয়া, এবং সেখানে মানুষের সদিচ্ছা, দলগুলো সেখানে পার্টিসিপেট করছে, সবাই এটাতে কন্ট্রিবিউট করছে, এরকম একটা পরিস্থিতি। তারপরেও আমরা দেখেছি বেশ কয়েকটা অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি কেয়ারটেকার গভর্নমেন্ট চালিয়ে গেছেন। কিন্তু এই সময়ের সমস্যা হচ্ছে এত বেশি ক্ষোভ, এত বেশি ক্ষোভ, আর অনেকগুলো মীমাংসিত দ্বন্দ্ব আবার সেগুলো সামনে আসা, এরকম অনেকগুলো বিষয় আছে। আবার আরেকদিকে আছে যে আমরা এতকাল দলগুলোর ভেতরে আমরা এতকাল বিভিন্ন রকমের নির্যাতন সহ্য করেছি যে এখনই পাবো। কিন্তু বিএনপি যেরকম বলছে খুব দ্রুততম সময়ের ভেতরে নির্বাচন দিয়ে দিতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা ভাবার আছে। এটা ভাবার আছে কেন, আজকে সংস্কার না করে, মিনিমাম কোনো ব্যবস্থার পরিবর্তন না করে শুধু যদি একটা ইলেকশন ডাকি, তাহলে আজকে কি হবে? তারা যদি এই কাজটা করেন তাহলে যেটা হবে সেটা হলো যে আবারও যে কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, এবং সেই দল আবারও কিন্তু ওই একনায়কতান্ত্রিক প্রবণতা, দলীয় সরকারের যে আচরণ, হ্যাঁ, যেমন এইবার আমার কাছে মনে হয় অবশ্যই এই নিয়মটা করতে হবে, কারণ আমরা চাই নতুন নেতৃত্ব। সুতরাং দুটো, একটা যদি আমেরিকান সিস্টেম, যদিও ওটা প্রেসিডেন্সিয়াল, ওটা ফলো করি, তাহলে 2 টার্মের বেশি কেউ সংসদে নেতৃত্ব দিতে পারবেন না, জিতুক বা না জিতুক, কিচ্ছু এসে যায় না। 2টা টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটা যদি আমরা না করতে পারি, আমরা যেটা ব্রিটিশ সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম ফলো করে, কেউ যখন তার অধীনে যখন একটা দল পরাজিত হচ্ছে, তখন নেতৃত্বকে স্থান ছেড়ে দিয়ে আরেকজনকে দিতে হয়। আর কিছু না পারি, যদি আমরা এইটাই ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলেই আর এই যে পরিবারতন্ত্র, একজনের শাসন দীর্ঘ সময় ধরে, এই দীর্ঘ সময় ধরে একজনের শাসন থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর এটা বেরিয়ে আসতে পারলে কিন্তু আমি বলবো 50% সমস্যার সমাধান। মনে হয় না যে এই যে একতন্ত্র বা পরিবারতন্ত্র বা একসময় দীর্ঘ সময় একজনের থাকা, সেটা আমাদের সমাজের বা অন্যান্য প্রাতিষ্ঠানিক জায়গারও এটা প্রভাব কিন্তু পড়ে। অবশ্যই আমরা অনেক দপ্তরে দেখেছি যে দায়িত্ব নিয়েছেন আর যাচ্ছেন না, যে কোনো জায়গায়। তবে এবার অবশ্য আমরা যে মন্ত্রী বেশ বদল হতে দেখেছি, তাই না? এক একজনই বারবার থেকেছেন, সেরকম না, আমরা কিন্তু বদলও হতে দেখেছি। কিন্তু সেইটা বিষয়টা নয়, ইভেন এই জায়গাগুলোতে কাকে কোথায় নিব, কি ব্যাপার, এটা ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত নয়, এটা হতে হবে একটা
ক্যাবিনেটের সিদ্ধান্ত। আমরা তো দেখেছি যা প্রধানমন্ত্রী বলেছেন পরবর্তীতে মন্ত্রীরা ওটাকেই বারবার বলতে মানে আমাদের মনে খুব মানে খুব দূরের দুটো শব্দ না, কাছেরই, কিন্তু আমরা অনেক দূর মনে করি আমি এবং আমরা। আমরা। হ্যাঁ, হ্যাঁ, সেই জায়গা থেকে আমি থেকে আমরাতে আসতে হবে। আমরা মানে আমরা থেকে আমিতে চলে গিয়েছিলাম, রাইট। এবং নিশ্চয়ই আমাদের প্রত্যাশা থাকবে আমরা আবার আমরাতে ফিরে যাই। আপা, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে এখন প্রকাশে, এখন বাংলাদেশ শিরোনামের এই অনুষ্ঠানে, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।